হ্যালো স্টুডেন্টস, প্রথমে জিজ্ঞেস করি সরস্বতী পূজা কেমন কাটলো। আশা করি সরস্বতী পূজা খুব ভালো কেটেছে। সরস্বতী পূজা কেবলমাত্র পুজো নয়, প্রেমেরও দিন। নিশ্চয়ই সমস্তরা ভালো করে কেটেছে। সমস্ত কাটার পরে আবার পড়াশোনায় ফেরা যাক। আমারও খুব ভালো পুজো কেটেছে, আমিও খুব মজা করেছি। সন্নিধি কোচিং এর পুজোর ভিডিও অবশ্যই তোমরা দেখেছো, আশা করি খুব নির্বিঘ্নে পুজো কেটেছে। আশা করছি আগামী বছরগুলো তোমাদের খুব ভালো কাটুক, আগামী পুজোও খুব ভালো কাটুক, আগামী পড়াশোনাও খুব ভালোভাবে হোক। মা সরস্বতী কাছের এই প্রার্থনা। চলো, আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমি সমীরণ স্যার সন্নিধি কোচিং এর তরফ থেকে চলে এসেছি। আজকে যে বিষয় নিয়ে ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে তোমাদের ফিলোসফি মেজর সেম 3 ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের ডিএসসিসি 3 পেপার। আমি অলরেডি জৈন দর্শনটা পড়িয়ে দিয়েছি, সাথে আরো অনেক বিষয়গুলোর ভিডিও এসেছে। আজকে আবার ডিএসসিসি 3D ভিডিও আনছি। সেটি হচ্ছে তোমাদের ন্যায় দর্শন। ন্যায় দর্শন জায়গাটা একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট জায়গা। এইখানে অনেক কয়টা বিষয় তোমাদের পড়তে হয়। তো এর মধ্যে প্রত্যক্ষ পড়তে হয়, অনুমান পড়তে হয়, উপমান পড়তে হয়, তারপরে অখ্যাতিবাদ পড়তে হয়, এই বিষয় শব্দ পড়তে হয়। এই জায়গাগুলো তোমাদের রয়েছে। তো এখন এই কম সময়ের মধ্যে এতগুলো পড়ার দরকার নেই। আমি তোমাদের মেইনলি যে জায়গা দুটো পড়াবো সেটা হচ্ছে প্রত্যক্ষ আর অনুমান। এই একটা ভিডিওর মধ্যেও পুরোটা আমি কমপ্লিট করতে পারবো না। আজকে চেষ্টা করছি যাতে প্রত্যক্ষটা কমপ্লিট করে দেওয়া যায়। এই প্রত্যক্ষ এবং অনুমানের মধ্যে ছোট ছোট করে অনেক কয়টা বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে। অনেক বিষয়গুলো তোমাদের পড়তে হয়, লিখতে হয়, মাথায় রাখতে হয়। আমি চেষ্টা করছি যতটা সহজে তোমাদের বিষয়টা বোঝানো যায়, এবং প্রত্যেক ভিডিওতে আমি সেই চেষ্টাই করি, এবং সেই অনুযায়ী তোমাদের মাথায় গেঁথে দেওয়া যায়, ডাউট তোমাদের যাতে কোনো না থাকে সে বিষয়ে। তো চেষ্টা করছি যে প্রত্যক্ষটা শেষ করে দেওয়ার। ভিডিওটা আশা করছি আজকে একটু বেশি বড়ই হয়ে যাবে। তোমরা ধৈর্য ধরে দেখো ভিডিওটা, আমি যথেষ্ট সহজ করে বোঝানোর চেষ্টা করব। আর এই ভিডিওটারই আর একটা পার্ট তোমাদের আসবে, কারণ একদিনে ন্যায় দর্শন আমি কমপ্লিট করতে পারবো না। জৈনটা করেছিলাম, কিন্তু ন্যায়টা কমপ্লিট করা যাবে না। আশা করি প্রত্যক্ষটা শেষ করে দিতে পারবো। চলো, দেরি না করে প্রত্যক্ষটা আমি স্টার্ট করে দিই। প্রত্যক্ষ বিষয়টা বলার আগে ন্যায় দর্শন সম্পর্কে কিছু বলা আমার দরকার। ন্যায় দর্শনের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মহর্ষি গৌতম। ন্যায় দর্শনে আমাদের 4টে প্রমাণ স্বীকার করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এই 4টে প্রমাণ স্বীকার করা হয়েছে। প্রমাণ মিন্স জ্ঞান লাভের উপায়। তার মধ্যেই তোমাদের 4টেই পড়তে হবে। আমি শুরু করে যে প্রত্যক্ষ। তো প্রত্যক্ষ হচ্ছে জ্ঞান লাভের একটা উপায়। এখন এই প্রত্যক্ষ কাকে বলে, প্রত্যক্ষ বলতে কি বোঝায়, বা সহজ কথায় বলতে হয় প্রত্যক্ষের সংজ্ঞা কি, এইটি একটি কোয়েশ্চেনে আসে। এবার মহর্ষি গৌতম এই প্রত্যক্ষের একটি সংজ্ঞা দিয়েছেন। সেটি কি? সেটি হচ্ছে এইটি, বেশ বড় সড়ো: ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম জ্ঞানম অব্যপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। আবার বলছি, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম জ্ঞানম অব্যপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। এই হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে, এটার মানেটা কি? এটার মানেটা কি? মানেটা এক্সপ্লেন করছি। প্রথম বলতে হবে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম। ইন্দ্রিয় মানে ন্যায় দর্শন অনুযায়ী, এবং আমরা জানি যে 5টা বাহ্যেন্দ্রিয় আর একটি অন্তরিন্দ্রিয় স্বীকার করা হয়েছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর অন্তরিন্দ্রিয় হচ্ছে মন। এই ইন্দ্রিয় এবং অর্থ, ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ। অর্থ মানে হচ্ছে বিষয়, বাহ্য যে বিষয়গুলো, সেই বিষয়, সেই বাহ্য বিষয়ের সাথে ইন্দ্রিয়ের কি হওয়ার পর সন্নিকর্ষ। সন্নিকর্ষ বাহ্য বস্তু এবং বিষয়ের সন্নিকর্ষ, সন্নিকর্ষ সম্বন্ধ। এটা বাহ্য বিষয়, আমার চোখ হচ্ছে ইন্দ্রিয়, এটা আমি দেখছি। এই যে রিলেশন এই দুটোর মধ্যে, এটাকে বলে সম্বন্ধ। কিরম সম্বন্ধ? সম্বন্ধ হবে সন্নিকর্ষ। এই সন্নিকর্ষ হওয়ার পরে সন্নিকর্ষ উৎপন্নম জ্ঞানম, সন্নিকর্ষ হওয়ার পরে যে জ্ঞানটা উৎপন্ন হয়, সেই জ্ঞানটাকেই প্রত্যক্ষ বলা যাবে না। এটা দেখলাম, চোখে দেখলাম, দেখে আমার জ্ঞান হয়ে গেল এটুকুই নয়। সেই জ্ঞানটা, যে জ্ঞান বলবো, তার কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। সেগুলো কি কি? প্রথম হচ্ছে অব্যবদেশ্যম। অব্যপদেশ্যম, অব্যপদেশ্যম মানে যেটা উপদেশ নয়। উপদেশ নয় মানে হচ্ছে শব্দ নয়, যেটা উপদেশ শব্দ নয়। অব্যভিচারী, অব্যভিচারী মানে যেটা ব্যভিচারীগ্রস্ত নয়, মানে যেটা অভ্রান্ত, যেটা ভ্রান্ত নয়, যেটা অভ্রান্ত হবে। তাহলে কি হলো? প্রথমত যেটা শব্দ নয়, এবং যেটি ভ্রান্ত, এবং ব্যবসায়াত্মক মানে নিশ্চিত। নিশ্চিত। তাহলে ইন্দ্রিয়ের সাথে অর্থের সন্নিকর্ষ হওয়ার পরে যে জ্ঞানটা উৎপন্ন হলো, সেই জ্ঞানটিকে হয় শব্দ হলে হবে না, সেটিকে অভ্রান্ত হতে হবে এবং নিশ্চিত হতে হবে। এই যে জ্ঞানটা উৎপন্ন হলো, সেটিকেই আবার প্রত্যক্ষ বলা হয়। এই হলো প্রত্যক্ষের লক্ষণ মহর্ষি গৌতম যেটি দিয়েছে। এইবার তোমাদের বুঝতে হবে সন্নিকর্ষ মানে আমি বলে দিয়েছি। এবার সন্নিকর্ষ ব্যাপারটাকে বলা হচ্ছে কি? ইন্দ্রিয়র সাথে অর্থ বা বিষয়ের যে সম্বন্ধ, সেটিকে বলা হচ্ছে সন্নিকর্ষ। এবার ইন্দ্রিয় ও অর্থের সাথে যে সন্নিকর্ষ, এটিকে দুই ভাগে ভাগ করা যায়। এই দুইটি হচ্ছে কি কি? লৌকিক আর অলৌকিক। কি কি? লৌকিক আর অলৌকিক। এবার লৌকিক আর অলৌকিক সন্নিকর্ষ ব্যাপারটা কি, সেটি আমরা দেখব। সন্নিকর্ষ বোঝালাম ইন্দ্রিয় আর অর্থ বা বিষয়ের
যে সম্বন্ধ সেটিকে বলা হচ্ছে সন্নিকর্ষ। এবার এই সন্নিকর্ষের উপর ডিপেন্ড করে প্রত্যক্ষকে দুই ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ আর একটা হচ্ছে অলৌকিক সন্নিকর্ষ। মানে সন্নিকর্ষ দুই প্রকার, লৌকিক আর অলৌকিক। তাহলে লৌকিক ব্যাপারটা কি, অলৌকিক ব্যাপারটা কি? আচ্ছা, লৌকিক কথার মানে কি? লৌকিক মানে হচ্ছে লোকের মধ্যে প্রচলিত, ঠিক আছে, যেটা বাহ্য জগতে প্রচলিত। লৌকিক বাহ্য জগৎ মানে যা জগতে দেখতে পাচ্ছি, চোখের সামনে ইনস্ট্যান্ট আমার উপস্থিত, এইটাকে বলে লৌকিক। এবার বাহ্য বস্তু বাইরে রয়েছে, তাকে আমি সরাসরি চোখে দেখছি, এটিকে হচ্ছে লৌকিক সন্নিকর্ষ। বাহ্য বস্তুর সাথে, বাহ্য বস্তু বা অর্থ যখন সরাসরি ইন্দ্রিয়ের সাথে সন্নিকর্ষ, সরাসরি এটা বাইরে আছে আমি দেখতে পাচ্ছি, এই যে সরাসরি কানেকশন, এটা লৌকিক সন্নিকর্ষ বলছে। কিন্তু অলৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে বাহ্য বস্তু বা অর্থের সরাসরি সন্নিকর্ষ হয় না, সরাসরি সন্নিকর্ষ হয় না, সরাসরি জানতে পারি না, সেটাকে বলে অলৌকিক। অলৌকিক মানে এখন ভেবো না যে তোমার ভূত প্রেত ওই বিষয়গুলোর কথা বলা হচ্ছে, হ্যাঁ খানিকটা ওগুলো ইনক্লুডেড আছে, সেটা অন্য রকম ভাবে আছে। আমি অলৌকিক যখন পড়াবো বলবো, প্রথমে লৌকিক সম্পর্কে আরো ডিটেলসে জানবো, কারণ এখানে লৌকিক সন্নিকর্ষকে আরো 6টি ভাগে ভাগ করা গেছে। সেই 6টি ভাগ একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসবে লৌকিক সন্নিকর্ষ কি এবং লৌকিক সন্নিকর্ষের প্রকারভেদ। 6টি প্রকার তোমাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে এবং বুঝতে হবে, সবথেকে বড় কথা যেটা আমি তোমাদের বোঝাচ্ছি। চলো লৌকিক সন্নিকর্ষ 6টি প্রকার দেখে নিই। লৌকিক সন্নিকর্ষের 6টি প্রকার আমরা বুঝে নিই। লৌকিক সন্নিকর্ষের 6টি প্রকার কি? সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ এবং বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ। এইগুলো শুনতে কিরকম একটা জটিল লাগলো, কিন্তু জটিল নয়, খুব সহজ, খুব সহজ হয় তোমাকে তোমাদের আমি বোঝাচ্ছি। প্রথমে বলবো সংযোগ সন্নিকর্ষ। এই সংযোগ সন্নিকর্ষ, সংযোগ সন্নিকর্ষটা হচ্ছে দ্রব্যের সাথে দ্রব্যের সন্নিকর্ষ। একটি বাহ্য দ্রব্য আছে, তাকে আমি আমার চোখ দিয়ে দ্রব্যটাকে দেখছি, সেই সন্নিকর্ষ, সেটাকে বলা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। তোমাদের জন্য একটি বিষয় নিয়ে এসেছি যেটা দিয়ে তোমাকে বোঝাবো, সেটি হচ্ছে গোলাপ ফুল। ভেবো না আমাকে গোলাপ ফুল দিয়েছে, এই সৌভাগ্য আমার এখনো হয়নি। সামনে সরস্বতী পুজোও গেছে, কেউ দেয়নি, ভ্যালেন্টাইন্স ডেও তো দেওয়ার মতো কেউ নেই। তোমরা যদি কেউ দিতে চাও আমি সাদরে গ্রহণ করব, এটি আমাদের গাছের ফুল। যাই হোক, কিছু করার নেই, দুঃখ নিয়ে আছি। তো যাই হোক, দুঃখ নিয়ে ফিলোসফি পড়াচ্ছি। যাই হোক, এইটা ব্যাক টু কাম টু ফিলোসফি। তো এইটি হচ্ছে একটি দ্রব্য, গোলাপ ফুল, সেটি আমার চোখ, একটি দ্রব্য। এই দ্রব্য এই গোলাপ ফুলটিকে দেখছে, এই যে সন্নিকর্ষ, এটিকে বলা হচ্ছে আমাদের এই সংযোগ সন্নিকর্ষ। এই সংযোগ সন্নিকর্ষ, দ্রব্যের সাথে দ্রব্যের যে সন্নিকর্ষটা হলো এটি হয়ে গেল সংযোগ সন্নিকর্ষ। এবার হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। সংযোগ সমবায় সন্নিকর্ষ দ্রব্যের গুণ। দ্রব্যের গুণ মানেটা কি? এই যে গোলাপ ফুল, এই গোলাপ ফুলের যে লাল রং, দ্রব্যের গুণ হচ্ছে তার রংটা, রং হয়, আকার হয়, আর অনেক কিছু হতে পারে, আমি রংটাতে স্টিক থাকছি। এই যে লাল রংটা, এইটা যখন প্রত্যক্ষ হচ্ছে আমার, তখন আমার যে সন্নিকর্ষটা হচ্ছে সেই সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। কেন? গোলাপ ফুলের মধ্যে লাল রংটা সমবায় সম্পর্ক আছে। সমবায় সম্পর্ক মানে যেটাকে আমি সরিয়ে ফেলতে পারবো না। গোলাপ ফুল ভাবতে গেলে কোনো একটা রং দিয়ে আমি ভাবতে হবে, এখানে লাল রং হয়েছে না হয়, একটা রং দিয়েই ভাবতে হবে, রং ছাড়া ভাবতে পারবো না গোলাপ ফুল। এমন তুলে সাদা, সাদা তো একটা রং। যাই হোক, রংহীন দ্রব্য আমরা চিন্তা করতে পারি না। তো এই বিষয়টাই হচ্ছে লাল রংটা এতে সমবায় সম্বন্ধে আছে, এবং এইটা যখন আমি আমার চোখ দিয়ে প্রত্যক্ষ করছি, এটা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এর গন্ধটাও ভালো গন্ধ, এই গন্ধটাও হচ্ছে সমবায় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের মধ্যেই পড়ছে। তাহলে আশা করছি বোঝা গেছে, এইটা হয়ে গেল সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, দ্রব্যের গুণ। এবার সংযুক্ত সমবেত সমবায়, সমবেত সমবায় দ্রব্যের গুণের যে জাতি। আচ্ছা, এইটার রং লাল, এই লাল রঙের যে জাতি, তুমি এইটাতে লাল রংটা দেখে নিলে, তারপরে তুমি যাবতীয় জায়গায় লাল রং আইডেন্টিফাই তো করতে পারবে। তোমার সব রকম লাল রঙের এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো একটা লাল রং থেকে তোমার রক্তত্ব জাতি, লাল থেকে রক্তত্ব জাতি, রেড থেকে রেডনেস, এই তোমার জ্ঞানটা হয়ে গেল। তো এই জ্ঞানটা কিভাবে হলো? এর মধ্যে প্রথমেই বললাম গোলাপ ফুলটা দ্রব্য, এই দ্রব্যে লাল রংটা সমবায় সম্বন্ধে আছে। এবার এই লাল রঙের যে জাতি, রক্তত্ব জাতি, সেটাও সমবায় সম্বন্ধে আছে। এইবার সেই জাতি যখন এটাতে প্রত্যক্ষ হচ্ছে, সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার? এই হলো দ্রব্যের গুণের জাতির সাথে সন্নিকর্ষ, সেটা সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। গোলাপ ফুলের কাজ শেষ, এবার চলে আসছি আমাদের নেক্সট সন্নিকর্ষ। পকেটে থাক, ভালোই লাগবে, সুন্দর লাগবে, থাক। নেক্সট হচ্ছে সমবায় সন্নিকর্ষ, শব্দ প্রত্যক্ষ। কোন একটা শব্দ যখন আমি শুনছি, সেটা যে সন্নিকর্ষ হচ্ছে সেটিকে বলা হয় সমবায় সন্নিকর্ষ। কেন? বিষয়টা বোঝাচ্ছি। শব্দ শুনতে গেলে আমার দরকার হয় আকাশ। আকাশ, কয়াকা তালবস্য। এই আকাশ মানে ওই আকাশ নয়, এই আকাশ বলতে বোঝানো হয় স্পেস, স্পেস বা ফাঁকা স্থান।
তোমরা একটু ভেবে দেখবে, এখন শীতকাল, ফাঁকা জায়গা দিয়ে শব্দ কিন্তু যায়, কোনো জায়গায় ফাঁকা না থাকলে মাঝে করে বেরিয়ে থাকে শব্দ, সাউন্ড ওয়েভটা ফ্লো করতে পারে না। তো এই হচ্ছে শব্দকে শোনার উপায়। এবার শব্দ শোনার জন্য আমারও ফাঁকা জায়গা লাগে, কিন্তু কোথায় ফাঁকা জায়গা, সেটা হচ্ছে কর্ণেন্দ্রিয়। কানের ভেতরে তোমরা যদি কানের একটা অ্যানাটমিটা দেখো, মানে যেটা তুমি সার্চ করে দেখতে পারো, কানের ভেতরে এই কানের এই যে ফুটো, তার ভেতরে অনেকখানি ফাঁকা জায়গা আছে, অনেকখানি ফাঁকা জায়গা দিয়ে তারপরে গিয়ে আমাদের যেটা কানে যেটা দিয়ে শোনে, কি বলে অত আমি সায়েন্স জানি না, তো ওই জায়গাটা গিয়ে ভাইব্রেট হয়, তবে গিয়ে সাউন্ডটা পাই। তো এখন ব্যাপারটা হচ্ছে ওই যে ফাঁকা জায়গাটা, ওইটিকেই আমাদের ন্যায় দর্শনে বলে শ্রবণেন্দ্রিয় বা কর্ণেন্দ্রিয়। ওই ফাঁকা জায়গাটা আছে বলেই আমরা শব্দ শুনতে পাই। এবার আকাশ এবং ওই কর্ণেন্দ্রিয় এবং শব্দের যে সম্বন্ধ, ওটা হচ্ছে সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষ, ওই ফাঁকা জায়গাটা কানের মধ্যে বা আকাশটা আছে বলে ওইখানে সাউন্ড ওয়েভটা যেতে পারে। ওই সাউন্ড ওয়েভটা এবং সাউন্ড এবং ওই আকাশ বা ফাঁকা জায়গাটার যে সম্বন্ধ, এটাকে বলা হয় সমবায় সন্নিকর্ষ। এই সমবায় সন্নিকর্ষের মাধ্যমেই আমরা শব্দকে শুনতে পাই। তো এই যে সন্নিকর্ষ, এটা হলো সমবায় সন্নিকর্ষ। আর সমবেত সমবায় সন্নিকর্ষটা কি, একটা শব্দ শোনার পর যে সমবেত সমবায় বললাম, যে জাতি প্রত্যক্ষ এখানেই বলছিলাম যে সমবেত শব্দটা মানে গুণের জাতি। তো আকাশের গুণ হচ্ছে শব্দ, আকাশের গুণই হচ্ছে শব্দ। তো একটা শব্দ শুনে আমার মোটামুটি উদাহরণ দিয়ে বলছি, একবার কেউ যদি অরিজিৎ সিং এর গান শোনে, সে চাইলেই ভালোভাবে বুঝতে পারলে পরের অরিজিৎ সিং এর গলার শটটাকে আইডেন্টিফাই করতে পারে। তো এই যে তার মানে কি, তোমার অরিজিৎ সিং এর গলার জাতির প্রত্যক্ষ হয়ে গেছে, শব্দত্ব জাতি, ওটা তুমি শুনলেই আইডেন্টিফাই করে নিতে পারছো। এই যে এটা কিভাবে হচ্ছে, এইটাকে বলা হচ্ছে শব্দত্ব প্রত্যক্ষ বা জাতির প্রত্যক্ষ। এই জাতির প্রত্যক্ষটাকেই বলা হচ্ছে আমাদের কি, সমবেত সমবায় সন্নিকর্ষ, শব্দ তো জাতির প্রত্যক্ষ। আশা করি বোঝা গেল এই পাঁচটা। এবার হচ্ছে বিশেষ্য বিশেষণ ভাব ও সন্নিকর্ষ। অভাব প্রত্যক্ষ, অভাব মানে যেটা নেই সেইটা যখন আমার ধারণা হচ্ছে, যেমন বইতে তো অন্য উদাহরণ দিচ্ছি, এই সরস্বতী পূজার কাছে যারা সিঙ্গেল রাস্তায় বেরিয়ে মনে তো হয়েছে যে আমার পাশে আমার পার্টনার কই। আমি বাড়িতে পুজো আর্চা করেছি, আমার মনে হয়নি, তবুও আছে, ফুলটা রেখে দিয়েছি বুকে। যাই হোক, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আরো হবে যাদের পার্টনার নেই, ওই যে অভাব, নিজের পাশে পার্টনারের অভাব, যে ফিলিংসটা, সিঙ্গেলত্বে ভোগা, ওই ফিলিংসটা যে হচ্ছে, ওইটাকে বলা হয় অভাব প্রত্যক্ষ। যদিও নৈয়ায়ীরা এভাবে বলেনি, ন্যায় দর্শনে বলছে ভূতলে ঘটের অভাব। আমি একটা ভূতলে বা টেবিলের উপরে দেখছি একটি মানে ফাঁকা লাগছে, কি নেই, একটা ঘট নেই, ঠিক আছে। এই যে প্রত্যক্ষটা হচ্ছে, সেটাকে বলা হয় বিশেষ্য বিশেষণ ভাব ও সন্নিকর্ষ। ক্লিয়ার, বুঝতে পারা গেছে? ভ্যালেন্টাইন্স ডে তে অভাবটা খুব ভালো করে বুঝতে পারবে, আমি আশা করি বুঝতে পারছি। যাই হোক, ভ্যালেন্টাইন্স ডে আছে, সরস্বতী পুজো আছে, তারপরে অষ্টমী আছে, দুর্গা পুজো, তো যারা সিঙ্গেল অভাবটা আশা করি খুব ভালো বুঝতে পেরেছে। যাই হোক, এই হলো লৌকিক সন্নিকর্ষের 6টি প্রকার, এবং এইটি একটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের আসবে। হতে পারে কোনো এর মধ্যে থেকে দুটো উল্লেখ করে দিয়ে সেগুলো লিখতে বললো, কিংবা 6টাই লিখতে বললো, তো আসতে পারে, খুব ভালো করে রেডি করে নিও। যাই হোক, এবার লৌকিক সন্নিকর্ষ আমরা পড়ে নিলাম, এবার অলৌকিকটা দেখে নিই। এবার জানবো অলৌকিক সন্নিকর্ষ বিষয়টা কি। প্রথমেই বললাম অলৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে হয়টা কি, যেটা সামনে আমি দেখছি না, সরাসরি আমার ইন্দ্রিয় দেখতে পাচ্ছে না, তবুও সেটা আমার এক্সপিরিয়েন্স বা পারসেপশন, প্রত্যক্ষ আমার হচ্ছে। এটা কি করে হচ্ছে সেই বিষয়টা একটু বোঝার আছে, ইন্টারেস্টিং বিষয়টা কি করে হচ্ছে দেখো। প্রথমত হচ্ছে অলৌকিক সন্নিকর্ষকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগজ। সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগজ। সামান্য লক্ষণ ব্যাপারটা কি প্রথমে বলি। সামান্য লক্ষণ ব্যাপারটা কি, আমি গোলাপ ফুলটা দিয়ে বোঝাচ্ছি। আমি এখানে ঘট লিখেছি, গোলাপ ফুলটা দিয়ে বুঝিয়ে দিই। এই গোলাপ ফুলটা, আমি একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছি, তোমরা সবাই একটা গোলাপ ফুল দেখছো। এবার এই একটা গোলাপ ফুল দেখেই তোমাদের গোলাপত্ব, ঠিক আছে, বা রোজনেস, এই গোলাপত্বর ধারণা হয়ে যাচ্ছে, অর্থাৎ জাতির ধারণা হয়েছে। এরপর জীবনে যতবারই তুমি গোলাপ ফুল দেখো না কেন, তুমি আইডেন্টিফাই করতে পারবে দ্যাট ইজ আ রোজ, তাই তো। কিন্তু সেটা কি করে হচ্ছে, তুমি দেখছো একটা গোলাপ থেকে বাকি সব গোলাপ যেতে বলছো। এই যে তোমার চোখের সামনে কটা রয়েছে, একটা, ডাইরেক্ট ইন্দ্রিয় কটা দেখছে, একটা, ওই একটা দেখে তোমার জাতির প্রত্যক্ষটাও হয়ে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে আমাদের সামান্য লক্ষণ প্রত্যক্ষ। সে ঘট দিয়েই হচ্ছে, একটা বিশেষ ঘট দেখে তোমার ঘটত্ব জাতির অনুভব হচ্ছে, অনুভবে তুমি সারা জীবন যত ঘট দেখবো আইডেন্টিফাই করতে পারবে, এটা হচ্ছে ঘট। ক্লিয়ার, এইটাকে বলা হয় সামান্য লক্ষণ সন্নিকর্ষ। ক্লিয়ার, এবার হচ্ছে জ্ঞান লক্ষণ। জ্ঞান লক্ষণটা কি বলছে, সুগন্ধি চন্দন কাঠের প্রত্যক্ষ। আমি সুগন্ধি চন্দন কাঠ দিয়ে বলছি না, আমি এটা দিয়ে বলছি। আরো এক্সাম্পল হতে পারে, আচ্ছা, গোলাপ ফুলের একটা গন্ধ হয়, মিষ্টি সুন্দর গন্ধ, তোমরা সবাই জানো। আমি দূর থেকে দেখতে, তোমরা এখন ভিডিও যে দেখছো, নিশ্চয়ই এটা তোমার নাক শুকতে পারছে না, দেখে বলছে বা গোলাপ ফুলটা দেখতে সুন্দর, গোলাপ ফুলের গন্ধটাও সুন্দর, একটা সুন্দর দেখতে, সুন্দর গন্ধযুক্ত গোলাপ ফুল আমি ভিডিওতে দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি একটু ভেবে দেখো তো, গোলাপ ফুলের গন্ধটা তোমার কাছে পৌঁছচ্ছে? কিংবা আর একটা এক্সাম্পল দিই, তোমার যারা বিরিয়ানি খেতে ভালোবাসো, ভাবো তো, তুমি বিরিয়ানির দোকান এখন ভাবছো, তোমার নাকে বিরিয়ানির গন্ধটা অল্প অল্প আসছে কিনা? অল্প অল্প বিরিয়ানির গন্ধ নাকে আসছে, তো বিরিয়ানি ভেবেই চলে আসছে বিরিয়ানির গন্ধ। কি করে আসছে?
টেস্ট, ভেবেই বিরিয়ানির টেস্ট চলে আসছে। খাচ্ছ তো না, তোমার পূর্বের স্মৃতি তোমার শরীরে সেইটাকে জাগ্রত করছে। তুমি এখানে জাস্ট গোলাপ ফুলটা দেখছো, চন্দন কাঠটা জাস্ট দেখছো, দেখে তার গন্ধটা তোমার সামনাসামনি চলে আসছে নাকের মধ্যে। এই যে প্রত্যক্ষ, এটিকে বা সন্নিকর্ষ, এটাকে বলা হয় জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ। আশা করি বুঝতে পারা গেছে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি পুনরায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই গেল জ্ঞানলক্ষণ। লাস্ট যোগজ। যোগজটা হচ্ছে যোগীদের। যোগী, এটা কেবলমাত্র ভারতীয় দর্শনে স্বীকার করা হয়েছে যারা যোগী মুনি ঋষি, তাদের যোগ করতে করতে, যোগাভ্যাস করতে করতে একটা আধ্যাত্মিক ক্ষমতা জাগ্রত হয়, যে ক্ষমতার বলে সে ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সমস্ত কিছু দেখতে পায়, সূক্ষ্ম তত্ত্ব অনেক দেখতে পায়। এই যে প্রত্যক্ষ, এটাকে বলা হয় যোগজ প্রত্যক্ষ বা যোগজ সন্নিকর্ষ। এটা একটি অলৌকিক সন্নিকর্ষের মধ্যেই পড়ছে। তাহলে আশা করছি অলৌকিক সন্নিকর্ষটা বোঝা গেছে। এবার নেক্সট যে বিষয়টা বলবো, খুব সংক্ষেপে বলবো, আর এক দুটি ভাগে, মানে কিরম ভাবে আমার প্রত্যক্ষটা হচ্ছে সেই স্টেজ অনুযায়ী প্রত্যক্ষ আরো দুটো ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে নির্বিকল্প, এটি সবিকল্প। খুব সংক্ষেপে নির্বিকল্পক আর সবিকল্পকটা বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে প্রত্যক্ষটা শেষ করবো, নয়তো ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। নির্বিকল্পক আর সবিকল্পক এই দুটি ভাগেও প্রত্যক্ষে ভাগ করা হয়েছে, বললাম যেটা। এবার নির্বিকল্পক আর সবিকল্প ব্যাপারটা কি? বিকল্প মানে হচ্ছে বিশেষণ, মানে ওই জাতির জ্ঞানটা, এতক্ষণ যে ঘটত্ব পটত্ব গোলাপত্য বোঝাচ্ছিলাম, ওই জাতির জ্ঞানটা। এখন নৈয়ায়িকদের মতে যতক্ষণ না জাতির জ্ঞান আমার হচ্ছে, ততক্ষণ আমি ওটাকে জ্ঞান বলতে পারি না। তোমার চোখের সামনে দিয়ে ধরো আমি হঠাৎ করে একটা গোলাপ দিয়ে চলে গেলাম, বা একটা কিছু চলে গেলাম, তুমি বড়জন কি বুঝতে পারবে? একটা কিছু গেল, লাল রং ছিল সেটার, বা জীবনে প্রথমবার এই ফুলটাকে দেখলে, জীবনে প্রথমবার, চাই করে দেখো, তুমি কি বলবে যে একটা ফুল দেখেছি বটে, লাল রং ছিল, কি জানি না, কি জানি না। এই যে জ্ঞান, এটা এক প্রকার জ্ঞান, বাট তোমার সেখানে জাতি, মানে এটা হলে গোলাপোত্তর, জ্ঞানটা তোমার হয়নি। এই প্রকার জ্ঞানকে, এই প্রকার প্রত্যক্ষকে বলা হয় নির্বিকল্পক, অর্থাৎ যেটা আমার শুরু, প্রত্যক্ষ বা জ্ঞানের শুরু। এইবার ধরো তোমার বারবার দেখে হোক বা কোনোভাবে অন্য কোনোভাবে হোক, এইটাকে কি বলে, কি বৃত্তান্ত, সমস্ত জ্ঞানটা তোমার হয়ে গেল, অর্থাৎ গোলাপোত্তর জ্ঞানটা হয়ে গেল। গোলাপোত্তর জ্ঞানটা হওয়ার পরে তুমি যতই গোলাপ আসুক এবার আইডেন্টিফাই করতে পারবে। এইটা হলো সবিকল্প জ্ঞান, মানে তোমার জ্ঞান কমপ্লিট, জ্ঞান কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে নির্বিকল্পক আর সবিকল্প। এখন একটা প্রশ্ন হয় যে নির্বিকল্পকে স্বীকার করবো কেন, নির্বিকল্প স্বীকার করবো কেন? তো নির্বিকল্প জ্ঞানকে আমাদের স্বীকার করতেই হয়। নির্বিকল্পক একটা শুরু, সবিকল্পকটা শেষ, না হলে হবে না। কারণ নির্বিকল্পক না স্বীকার করে আমরা সবিকল্পকে পৌঁছতে পারবো না। কারণ নির্বিকল্পক স্বীকার না করলে জ্ঞানের শুরুটা না শেষ করে শেষ হয় না। কিন্তু শুরু হলেও মানে আবার শুরুতেই থেমে থাকা যায় না। আমি একটা গোলাপ দেখতে পারি, দুটো গোলাপ দেখি, সপ্ত গোলাপ দেখতে পারবো না। অর্থাৎ গোলাপত্ব জাতি প্রত্যক্ষ আমার একটা একটা করে দেখে সম্ভব না, তাহলে আমি কত দেখবো, এরকম ভাবে চলতে হয়। তাই জন্য আমাকে অবশ্যই গোলাপত্ব জাতিটাও স্বীকার করতে হবে, সবিকল্পকেও স্বীকার করতে হবে এবং নির্বিকল্পকেও স্বীকার করতে, এটাই নৈয়ায়িকদের যুক্তি। এখন এখানে এই ছিল নির্বিকল্পক সবিকল্পকের পার্থক্য, এই ছিল তোমাদের প্রত্যক্ষ পুরোটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউটস থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানিও। তোমাদের যে কোনো ফিলোসফি সংক্রান্ত সমস্যা থাকলে তার আমি অবশ্যই সলভ করবো। তোমাদের কমেন্টগুলো সবকটা আমি দেখি, রিপ্লাইও করার চেষ্টা করবো। তোমাদের যা কোয়েরিজ তোমরা করো। আমাদের এই ভিডিও তোমার যদি ভালো লাগে, আমাদের সন্নিধি কোচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।